আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদে 4 দিনের পুলিশ সপ্তাহ শুরু। সালাম নিলেন প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলার উন্নয়নে চাইলেন সহযোগিতা। হাওরের পানিতে ভেসে গেল বছর জুড়ে কৃষকের শ্রম আর ঘাম ঝরানোর স্বপ্ন। সরকারি সহায়তার তালিকায় অনিয়ম না করার আকুতি। পবিত্র ঈদুল আজহায় দেশে চাহিদার তুলনায় 22 লাখের বেশি অতিরিক্ত পশু রয়েছে দাবি প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর। ভারতীয় গরু ঠেকাতে বিজিবিকে কঠোর নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে শুভেন্দু জানালেন তিনি এখন সবার মুখ্যমন্ত্রী। বিজেপিকে রুখতে ডান বাম সবাইকে নিয়ে জোট গঠনের কথা বললেন মমতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন তিনি। এবারে পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের উদ্বোধনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। বার্ষিক প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটাই বিএনপি সরকারের সময় প্রথম পুলিশ সপ্তাহ। সকাল 9টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সে শপথ নিতে হবে। জনগণ শান্তি ও নিরাপত্তা চায়। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, এটি সরকারের প্রত্যাশা বলে জানান প্রধানমন্ত্রী। এবার বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন। 1971 সালের 25শে মার্চ রাতে যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। বছর জুড়ে শ্রম, ঘাম আর স্বপ্ন সবই যেন ভেসে গেল হাওরের পানিতে। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা সুনামগঞ্জের অনেক কৃষক। তাদের আকুতি সরকারি সহায়তার তালিকায় যেন কোনো অনিয়ম না হয়, কারণ এই সহায়তাই হয়তো কয়েক মাস পরিবার নিয়ে বেঁচে থাকার শেষ ভরসা। সুনামগঞ্জ থেকে এহসানুল গরি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। এই যে পানি আইসা আমাদের বুকের উপর দিয়ে আমাদের সোনালি, আবার আমরা হাতে নিজের হাতে ধান কাটছি, 1200 টাকা রোজ কামলা পাওয়া যায় না। এত কষ্ট করে জমিন কইরা তার বাদে কি করবো, নিজে কাইটা 1200 টাকা রোজ 2টা কামলা রয়েছি। আমি যেই জায়গায় 60 মন ধান পাইতাম এই জায়গাতে আমি মাত্র 14 মন ধান পাইছি। বুক ভরা আশা নিয়ে যে ধান ফলিয়েছিলেন হাওরের সেই সোনালী ফসলই গিলে ফেলেছে বৃষ্টির পানি। অনেকের ঘরেই উঠেছে প্রত্যাশিত ফসলের মাত্র 3 ভাগের 1 ভাগ। তপ্ত রোদের নিচে বৃষ্টির পানিতে পচে যাওয়া ধানগুলোকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। গোলা ভরা ধানের স্বপ্ন ছিল যাদের, তাদের অনেকের ঘরেই এখন নেই এক মুঠো চালের নিশ্চয়তা। ভেজা ধানের প্রতিটা দানায় লুকিয়ে আছে তাদের চোখের জল।
অপূর্ণ স্বপ্ন আর অসহায় দীর্ঘশ্বাস। হাওরের কৃষকদের এখন নিজেদের খাবার জোগাড় করতেই হিমশিম দশা। এর উপর গোখাদ্য সংকট এখন নতুন করে ভাবাচ্ছে তাদের। কৃষকদের চোখ এখন শুধু সরকারি সহায়তার দিকে, কারণ সেটিই হয়তো বেঁচে থাকার শেষ আশ্রয়। সরকার তালিকা করতেছে, আপনার কি নাম আসে তালিকায়, জানেন কিছু? না, নাম আছে করে আমি জানি না। তালিকা যারা নেয় কইরা নেয় এরই খা। আপনারা পান না? আমরা আমরা ও দূরা যদি দেয় তো ও দূর। আগামী বছর মনে করো অনেক গরু যারা বেশি আছে রাখতে পারতো না, বেশি লাগবে 2-1টা রাখবো কি, আর এই দেশের জন্য বেশি লাগবে গরু, আবার কিনবো। শুরুতে 98,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পুনরায় তা যাচাই বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। 3 মাস কি দেওয়া হবে, যে টাকার যে একটা অঙ্ক, এটা হওয়ার কারণে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আসলে মানুষের মধ্যে একটা মানে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়েছে, বিরূপ অবস্থা তৈরি হয়েছে, যে কেউ যেন তালিকায় নাম বাদ না পড়ে, এরকম একটা বিষয় আর কি। যে তালিকাটা হয়েছিল সেই তালিকাটা নিয়ে আবার আমরা মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা আবার সংশোধনী এবং এটাতে কোনো সমস্যার জন্য না থাকে সেটা সুচারুভাবে করার জন্য কাজ করছি। এমপি মহোদয়গণ আলোচনা করেই তারা তালিকাটা তৈরি করছে। সো তালিকাটা এখনও আসলে বেসিক্যালি চূড়ান্ত না, যে তালিকাটা একটু রিভাইজ করে আমরা একটি যতরূপ এমপি মহোদয় সুপারিশ থাকবে, সেখানে ওই সুপারিশ সহ আমরা সেটা পাঠাবো। প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কৃষকদের বছরের সঞ্চয়, তবুও হাল ছাড়েননি তারা। মাটির মানুষেরা জানেন ভেঙে পড়লে চলবে না, আবারও বীজ বুনতে হবে নতুন আশায়। প্রতি বছরই তারা ঋণ নিয়ে এই ফসলগুলো আবাদ করেন, কিন্তু এই বিভিন্ন দুর্যোগ তাদের সহায় সম্বল সব কিছু কেড়ে নেয়। তাই তারা দাবি জানাচ্ছেন সুপরিকল্পিতভাবে এই হাওর অঞ্চল ঘিরে সরকার যেন উদ্যোগ নেয়, যাতে তাদের এই দুর্ভোগ লাঘব হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, ফলে মৃত্যুর সংখ্যা 350 ছাড়ালো। হামের বিশেষ টিকা কর্মসূচি চালু হলেও এখন পর্যন্ত শহরে 30 থেকে 40 এবং গ্রামে প্রায় 15% শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। এ অবস্থায় নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকার আওতা 95% উন্নীত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে বিগত সময়ে টিকার সংকট এবং হামের প্রকোপে প্রাণহানি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। বিস্তারিত তৌহিদুর রহমান তৌহির রিপোর্টে। হামাতঙ্ক মানুষের চোখে মুখে প্রতিদিন আসছে শিশু মৃত্যুর খবর। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 9 জনের। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 769 জন। শনিবার হামের প্রাদুর্ভাব ও উত্তরণের উপায় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আমাদের ইমিউনিটি গ্যাপ ছিল, আমাদের নিউট্রিশনের সমস্যা ছিল, ম্যালনিউট্রিশনের কথা আমরা বলছি, ভিটামিন এ ডেফিসিয়েন্সির প্রসঙ্গগুলো আসছে। আমরা জানি যে মায়ের ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ অ্যান্টিবডি অফ মেজলস দিয়ে কিন্তু বাচ্চাগুলি প্রটেক্টেড থাকে, সেই জন্য হামের টিকা 9 মাস থেকে শুরু হয়। কিন্তু 24 দিনের বাচ্চা যখন পাই তখন আমরা কিন্তু আসলে খুবই আতঙ্কিত হয়ে যাই। এ পরিস্থিতিতে স্কুলে বিশেষ টিকা ক্যাম্প ও নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকার আওতা 95% উন্নীত করার পরামর্শ বিশেষজ্ঞদের। 6 মাস থেকে 5 বছরের নিচে শিশু যারা আছে সবার যাতে আমরা টিকা পাওয়া নিশ্চিত করি। হামের পরীক্ষা সহজ করতে বিভাগীয় পর্যায়ে ল্যাব চালুর পরামর্শ চিকিৎসকদের। আর টিকা কার্যক্রম নিশ্চিতে দেশেই ভ্যাকসিন তৈরির দাবি গবেষকদের। এই ল্যাবরেটরিটা ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড এখনো হয়নি। এটা যত তাড়াতাড়ি ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড হতে পারবে তত তাড়াতাড়ি আমাদের দেশের যে ম্যানুফ্যাকচারার যেটা ভ্যাকসিন তৈরি করতেছে বাইরে কিনতে হবে না, এখান থেকে আমরা কিনতে পারবো। বৈঠকে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, বিশেষ কমিটির পরামর্শ নিয়ে হাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আমরা চাচ্ছি যে জিনিসগুলো এই আনার্ট করার জন্য যে তদন্তে উঠে আসবে, দেখবেন আমাদের কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম। ধন্যবাদ সবাইকে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।
পবিত্র ঈদুল আজহায় দেশে চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি অতিরিক্ত পশু রয়েছে। তাই কোরবানির বাজারে দেশীয় খামারিরা যাতে লোকসানে না পড়েন সেজন্য সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নাটোরের গুরুদাসপুর উপজেলায় মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, নাটোর অঞ্চলে বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। এসব মাছ রপ্তানির জন্য নতুন বাজার খোঁজার পাশাপাশি ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী বক্তব্য রাখেন। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, এই ৪-৫টা জেলা মিলে না চলনবিল। এই চলনবিল হচ্ছে এই এলাকার, এই এলাকা না, বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা বিল। এখানে শত শত টন মাছ উৎপন্ন হয় এবং আমি মনে করি পরিকল্পনার অভাবে আমি বিশ্বাস করি এই বিলের মাছ দিয়ে বাংলাদেশের আমার মনে হয় অর্ধেক চাহিদা পূরণ করা যাবে। হবিগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সবচেয়ে বড় গরু পুষ্পা, যার ওজন ১,০০০ কেজিরও বেশি। দেখভালে প্রয়োজন হয় একাধিক লোক। খামারি মুত্তাকিন চৌধুরীর দাবি, সম্পূর্ণ হালাল ও প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হয়েছে পুষ্পাকে। হবিগঞ্জের সবচেয়ে বড় গরুর খামার আন্দিউরা পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মে পুষ্পা ছাড়াও শতাধিক গরু রয়েছে। স্থানীয় খামারিরা বলছেন, কোরবানি ঈদে ভারত থেকে গরু আমদানি বন্ধ রাখা গেলে লাভবান হবে তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নাম তার পুষ্পা, চলন বলনে অনেকটা রাজকীয় ভাব। তাই ভারতীয় মবি পুষ্পা থেকে অনুপ্রাণিত হয়ে খামারের মালিক গরুটির নাম রেখেছে পুষ্পা। তবে পুষ্পার ওজন ১,০১১ কেজি। এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে প্রয়োজন হয় ১০ জন শ্রমিকের। সবুজ ঘাস আর দেশীয় দানাদার খাদ্যে বেড়ে উঠেছে পুষ্পা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে। আমরা কোনো বাড়তি কোনো রাসায়নিক যুক্ত খাবার দিই না। ২০১৯ সালে কয়েকটি গরু দিয়ে খামার শুরু করেন শৌখিন খামারি মুত্তাকিন চৌধুরী। বর্তমানে তার খামারে রয়েছে ১০০টি ষাঁড়। এবছর কোরবানির জন্য তার খামারে থাকা গরু দেখতেই প্রতিদিনই যাচ্ছেন ক্রেতারা। কোরবানির গরুগুলো ইনশাআল্লাহ এবার রেডি হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশের যে রেট আছে ওই রেট অনুযায়ী আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে জেলায় পশুর চাহিদা প্রায় ৯,০০০ হলেও প্রস্তুত রয়েছে ৫০,০০০ গবাদি পশু। বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি কুরবানি উপলক্ষে যে গবাদি পশু প্রস্তুত আছে আমাদের এই হবিগঞ্জের জন্য আশা করছি কোনো গবাদি পশু সংকট হবে না ইনশাআল্লাহ। হবিগঞ্জের মাধবপুরে এই খামারে আরও রয়েছে উন্নত জাতের ২০০টি গাভী। প্রতিদিন ৫০০ লিটারের বেশি দুধ বিক্রি হয় এখানে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। এবার ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী জানালেন, তিনি এখন সবার মুখ্যমন্ত্রী, নির্দিষ্ট কোনো দলের নয়। কবিগুরুর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের শুভেন্দু বলেন, তিনি এখন থেকে কোনো দলের মুখপাত্র নন, রাজ্যের সবার জন্যই কাজ করবেন। এদিকে পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে হবে তাদের প্রথম অগ্রাধিকার। এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নন। ওদিকে বিজেপিকে রুখতে ডান বাম সবাইকে নিয়ে জোট গঠনের কথা জানালেন মমতা। অন্যদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন থালাপাতি বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকের সরকার গঠনের পথে সব বাধা কেটেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি।
এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রে দেয়া 14 দফা শান্তি প্রস্তাব নিয়ে এখনো পর্যালোচনা করছে তেহরান। এর মধ্যেই হরমুজ প্রণালীতে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন বল এখন তেহরানের কোর্টে, তাই তাদের জবাবেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাবের জবাব এখনো দেয়নি ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তেহরানের উত্তরের অপেক্ষায় আছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের জন্য উপযুক্ত সময়ে এই প্রস্তাবের জবাব দেয়া হবে। তবে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় এখনো বেশ কিছু জটিলতা রয়ে গেছে। ওয়াশিংটনের চাওয়া ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক। তেহরান বলছে যে কোনো সীমাবদ্ধতাই হতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়া সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও দুপক্ষের অবস্থান এখনো বিপরীতমুখী। এরই মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে মস্কো। এমনই থমথমে পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটেন জানিয়েছে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষায় রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS ড্রাগন মোতায়েন করা হচ্ছে। আর ফ্রান্স লোহিত সাগরে পাঠিয়েছে শার্ল দ্য গল বিমানবাহী রণতরী। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর থাকলেও পরিস্থিতি খুবই নাজুক। তাদের মতে তেহরানের জবাবের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন। জাহিদুল আলম, ATN বাংলা। Diesel electric propulsion that on battery power alone. দাপ্তরিক শৃঙ্খলা, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও নাগরিক সেবার মান উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের সময়মতো উপস্থিতির উপর জোর দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর ফলে সকাল 9টার মধ্যেই নগর ভবনে প্রায় 100% উপস্থিতি নিশ্চিত হচ্ছে এবং পুরো কার্যালয়ে কর্মচাঞ্চল্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এতে নাগরিক সেবা কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতিও বেড়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজুর রহমান রিটন নিয়মিত সকাল 9টার মধ্যে অফিসে এসে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। ফলে নির্ধারিত সময়ের পরে অফিসে প্রবেশের সুযোগ বন্ধ হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত 11:30টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির ঠিকানা ইডেনে হবে না এমন স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীরা গেটে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা রাজনীতি মুক্ত ক্যাম্পাস কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এই ঘটনার জের ধরে একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন। এখন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ শেষের দিকে রয়েছে বলে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের স্মরণে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি অভিযোগ করেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে রাশিয়াকে দুর্বল ও ভেঙে ফেলতে চায়। তবে তার দাবি 4 বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান হতে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানান তিনি ইউরোপের নিরাপত্তার জন্য নতুন কোনো ব্যবস্থায় সমঝোতা করতে প্রস্তুত। এই ক্ষেত্রে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারের নাম উল্লেখ করেন তিনি। কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকজন বিদেশি নেতা উপস্থিত ছিলেন।
যশোরের শার্শায় নিখোঁজের 1 মাস 5 দিন পর গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুল কবির নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে মুন্নি আক্তার ও আল ফরহাদ নামে এক দম্পতিকে আটক করা হয়েছে। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে পরক্রিয়া সম্পর্ক ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার প্রবাসী সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়াঙ্কার্সে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠান নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড HVAC। স্থানীয় সময়ে শুক্রবার সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউ এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য কামনা করেন এবং দোয়া করেন। পরে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এই সময় প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী, পরিচালক ফরহাদ চৌধুরী ও তানভীর চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল ও নূরে আলম জিকু, মাহাদি আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। আগের দিনের 1 উইকেটে 179 রান নিয়ে ব্যাট করতে নামেন 85 রান নিয়ে সেঞ্চুরির সুবাস পেতে থাকা ডেবিউট্যান্ট আজান আওয়াজ এবং 37 রানে অপরাজিত থাকা আব্দুল্লাহ ফজল। জুটিতে আগের দিনই তারা 73 রান যোগ করেছিলেন। এবার তা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা। তবে বাংলাদেশের বোলাররাও জুটি ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 206 রান। প্রথম ইনিংসে অধিনায়ক নাজিমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে 413 রান করেছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির 100তম গোলের অবদান রাখার দিনে টরন্টো এফসিকে 4-2 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শুধু গোলই করেনি, আর্জেন্টাইন মহাতারকা 2টি গোলে অ্যাসিস্টও করেছেন। টরন্টোর মাঠে খেলার 44 মিনিটে রদ্রিগো ডি পলের গোলে লিড নেয় মায়ামি। 56 ও 73 মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ ও সার্জিও রেগুলান। 74 মিনিটে স্কোর লাইন 4-0 করেন মেসি। MLS-এ এটি তার 59তম গোল। তাছাড়া 64 ম্যাচে 41টি গোলে অ্যাসিস্টও আছে মেসির। সব মিলিয়ে বিশ্বজয়ী তারকা 100 গোলে অবদান রাখলেন। শেষ দিকে টরন্টো 2টি গোল শোধ করে খেলায় উত্তেজনা ফেরালেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদে 4 দিনে পুলিশ সপ্তাহ শুরু। সালাম নিলেন প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলার উন্নয়নে চাইলেন সহযোগিতা। হাওরের পানিতে ভেসে গেল বছর জুড়ে কৃষকের শ্রম আর ঘাম ছড়ানোর স্বপ্ন। সরকারি সহায়তার তালিকায় অনিয়ম না করার আকুতি। পবিত্র ঈদুল আজহায় দেশের চাহিদার তুলনায় 22 লাখের বেশি অতিরিক্ত পশু রয়েছে দাবি প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। ভারতীয় গরু ঠেকাতে বিজেপিকে কঠোর নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে শুভেন্দু জানালেন তিনি এখন সবার মুখ্যমন্ত্রী। বিজেপিকে রুখতে ডান বাম সবাইকে নিয়ে জোট গঠনের কথা বললেন মমতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।